হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর একটা নতুন চ্যাপ্টার পড়ব। সেটা হচ্ছে শব্দ। একদম সবার লাস্টের এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারটা কোয়াইট ইম্পর্ট্যান্ট। তোমার ওই জল, অ্যাসিড, ক্ষার তার তুলনায় শব্দ হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। তো এই গোটা চ্যাপ্টারটা করতে আমাদের 3 থেকে 4টে ক্লাস লাগবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, যেটা শব্দ আমরা এর আগে সেরকমভাবে হচ্ছে কোনো ক্লাসে সেরকম পড়িনি, তো এটা একদম নতুন জিনিস। তো একটুখানি মন দিয়ে শোনো। তো শব্দ কি? প্রথম কথা, তো শব্দ হচ্ছে একটা শক্তি। যেরকম আমাদের যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি পড়েছিলাম, তাপ আমরা এখনও পড়িনি যদিও, কিন্তু তাপ সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। তাপের ক্ষেত্রে আমরা বলি তাপ একটা শক্তি। সেরকম কি শব্দও হচ্ছে একটা শক্তি। যে শক্তিটা কীরকম? যে শক্তিটা হচ্ছে তোমার কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে, আচ্ছা আমি এটা একটু লিখে দিই, এটা হচ্ছে এক ধরনের শক্তি। যে শক্তিটা কি হবে? একটা মাধ্যমের মধ্য দিয়ে, সেই মাধ্যমগুলোকে বলে হচ্ছে জড় মাধ্যম। ছেলেমেয়েরা অনেক সময় গুলিয়ে ফেলে জড় মাধ্যম আর শূন্য মাধ্যমের মধ্যে। শূন্য মাধ্যম মানে যেখানে কোনো মাধ্যম নেই, আর জড় মাধ্যম মানে কি? যেখানে মাধ্যমটা হচ্ছে জড় পদার্থ দিয়ে তৈরি। জড় মাধ্যম মানে কি? যেমন হচ্ছে তোমার কঠিন, তরল, গ্যাসীয়, এগুলো। ঠিক আছে, তার মানে শব্দ হচ্ছে এক ধরনের শক্তি, যার মধ্যে কি ক্ষমতা আছে, যে হচ্ছে ট্রাভেল করতে পারে, যেটা চলতে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এমনিতেও যে কোনো শক্তি তার মানে রূপান্তরের ক্ষমতা রয়েছে। তো এই শক্তিটা যেটা হয় সেটা হচ্ছে যে একটা মাধ্যমের মধ্য দিয়ে, জড় মাধ্যমের মধ্য দিয়ে সেটা কি হয়? সেটা হচ্ছে তরঙ্গের আকারে প্রবাহিত হয়। তরঙ্গ কি একটু পরেই পড়বো। তো সেটা তরঙ্গের আকারে প্রবাহিত হয়, এবং সেই জিনিসটাকে যখন আমাদের মানে কোনো মানে মানুষ সেটা যখন শোনে, তার কানে গিয়ে সেটা কি করে? একটা হচ্ছে শব্দের একটা অনুভূতি তৈরি হয়, শোনার একটা অনুভূতি তৈরি হয়। আমরা জানি যে আমাদের কান হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা, যাকে বলা হয়, আর তার একটা নাম হচ্ছে শ্রবণেন্দ্রিয়, অর্থাৎ এটা শ্রবণে বা শুনতে সাহায্য করে। ঠিক আছে, এবার কোনো জিনিস, কোনো শব্দ যে তোমার হবে, তো সেই শব্দটা হয় কেন? সেটা হওয়ার কারণ হচ্ছে যে কোথাও কোনো একটা কম্পন তৈরি হয়। কোনো জিনিস যদি সোজা কথায় হচ্ছে না কাঁপে, ঠিক আছে, কম্পন যদি না হয়, এটাকে অনেকে ইংলিশে তুমি বলতে পারো ভাইব্রেশন। ঠিক আছে, ভাইব্রেশন কথাটাও আমরা খুব শুনেছি, ফোন ভাইব্রেটে মানে ভাইব্রেশনে রাখা থাকে। তো কোথাও কোনো জিনিস যদি ভাইব্রেশন না হয় বা কম্পন না হয়, তোমার শব্দ কিন্তু শুনতে পাবে না। ঠিক আছে, আমাদের ফোনে দুটো জিনিস হয়, একটা হচ্ছে কমপ্লিটলি সাউন্ড অফ হয়, আর একটা কী হয়, ভাইব্রেট মোডে রাখা থাকতে পারে। তো কমপ্লিট যদি সাউন্ড অফ থাকে, তাহলে কি হয়, তোমাকে কেউ কল করলে তুমি একদমই শুনতে পারবে না। কিন্তু তোমার যদি ভাইব্রেশন মোডে থাকে, তোমার একটা আওয়াজ কিন্তু হয়। এমনিতে কি হয়, তোমার সাউন্ড হয় না, কিন্তু ওই যে একটা কম্পন হয়, সেই কম্পনের আওয়াজ কিন্তু তুমি শুনতে পারো বা ফিল করতে পারো। তো সোজা কথায় কম্পন তাহলে কি? কম্পন হচ্ছে যে এটা একটা মানে কোনো গতিশীল কণা। কম্পন মানে কি? কোনো জিনিসকে তুমি যখন কাঁপাও, তার মানে কি, তার মধ্যে যে কণাগুলো আছে তার মাধ্যমে, সেটা তোমার কঠিন মাধ্যম হোক, তরল মাধ্যম, সেই কণাগুলো কি হয়? গতিশীল হয়। এবং সেই গতিশীল কণাগুলো কি হয়? সবসময় একই পথে তোমার হচ্ছে যাতায়াত করে। যেমন তুমি যখন ঘন্টা বাজাও, ঘন্টা বা তোমার কোনো মানে ধরো তুমি একটা এরকম দুটো দেওয়ালে বা দুটো কাউকে ধরে রাখতে বললে, মাঝখানে একটা সরু তোমার হচ্ছে তামার তার তুমি ইয়ে করলে, এবার তারটাকে তুমি এইদিকে তুমি যদি টানো, টেনে তুমি ছেড়ে দিলে, তাহলে কি হবে? তারটা এখান থেকে এই এতটা রাস্তা আসবে এরকম, আবার ওটা ব্যাকে কিছুটা পিছিয়ে যাবে, পিছিয়ে গিয়ে কি হবে? আবার আসবে, আবার যাবে। তো একই পথে কি হবে? সেটা যাতায়াত করবে, এবং তার এই যে যাতায়াতের ফলে কি হবে? তোমার হচ্ছে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হবে। ঠিক আছে, এবং এই কম্পন বা ভাইব্রেশন যতক্ষণ চলে, ততক্ষণই কি হয়? সেই যে তোমার শক্তিটা, যে সেই শক্তিটা হচ্ছে আমাদের কানের মধ্যে শ্রবণের অনুভূতিটা হচ্ছে জাগিয়ে তোলে। এই যে আমি কথা বলছি, তোমরা সেই কথাটা শুনতে পাচ্ছ, তার কারণ কি? তার কারণও হচ্ছে এটাই যে আমাদের গলার মধ্যে একটা হচ্ছে যন্ত্র থাকে, যেটাকে বলে হচ্ছে স্বরযন্ত্র, বা এটার ইংলিশ নাম হচ্ছে ভোকাল কর্ড। তো সেই ভোকাল কর্ডে যখন আমি কথা বলছি, তখন সেই ভোকাল কর্ডটা কী হয়? তোমার হচ্ছে ভাইব্রেট হতে থাকে, এবং তার ভাইব্রেশনের মানে
ধরনটা সেটা একটুখানি অন্যরকম হতে পারে। মানে কি, যখন আমি খুব জোরে চিৎকার করব তখন এক ধরনের ভাইব্রেশন হবে, বেশি হবে। যখন আমি শান্তভাবে কথা বলবো তখন এক ধরনের ভাইব্রেশন হবে। তো সোজা কথা, ভাইব্রেশন হলে তবে আমার কি হবে, শব্দ উৎপন্ন হবে। ঠিক আছে? তার মানে এই যে এখান থেকে ধরো যে ভাইব্রেশনটা হলো এই জায়গাটা, তার মানে এটা আমার তাহলে কি, এটা হচ্ছে আমার ওই কম্পনের মানে শব্দের উৎস। তো এটাকে বলা হয় শব্দের উৎস। প্রশ্ন ওই শব্দের উৎস এইরকমভাবে তো দেবে না, এর একটা ভালো নাম আছে, এর ভালো নামটা হচ্ছে সনক। তোমাকে প্রশ্ন দেবে যে সনক কাকে বলে, তোমাকে বলতে হবে যেই বিন্দু থেকে বা যেখান থেকে শব্দের মানে শব্দ উৎপন্ন হয় বা কম্পন উৎপন্ন হয় তাকেই বলে কি, হচ্ছে সনক। ঠিক আছে? সনক পরীক্ষায় আসার চান্স কম, কিন্তু দিলেও দিতে পারে 1 নম্বরের। ঠিক আছে? এবার এই যে আমি বললাম কি, যতক্ষণ জিনিসটা কম্পিত হবে ততক্ষণই তুমি শব্দ শুনতে পাবে। তো এটার একটা এক্সাম্পল দেখি। এটার এক্সাম্পল হচ্ছে, তুমি ধরো মন্দিরে গিয়ে তুমি যখন ঘন্টা বাজাও, তুমি জোরসে যে ঘন্টার যেটা ছোটো যে বেলটা আছে সেটাকে ধরে মেরে দিলে, তো কি হচ্ছে, জিনিসটা ওরকম করে কম্পিত হতে থাকছে। আর তুমি আওয়াজটা দেখবে, একটা ঘন্টা বেজে যাওয়ার পরও একটা জ্ করে একটা আওয়াজ হতে থাকে ইয়েতে। তুমি যেমনি ঘন্টাটার গায়ে হাত দিয়ে দেবে তেমনি কি হয়ে যাবে, তোমার হচ্ছে আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তার মানে তুমি যেমনি হাতটা দিলে ওর কম্পনটা বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে গেলো সাউন্ডটাও অফ হয়ে গেল। এটার উদাহরণ তুমি এইটা দিয়েও তুমি দেখতে পারো। কোনো দিনও যদি তোমার মানে পুজোর সময় যে এই কাঁসরগুলো হয় সেগুলো যদি বাজানোর ইয়ে থাকে, দেখবে ওই কাঁসরও যখন বাজানো হয় তখন বাজানোর পরে টং করে আওয়াজ করার পর টং করে একটা মানে ওই শব্দের যে কম্পনটা সেটা চলতে থাকে। তুমি যেমনি ওই কাঁসরের গায়ে হাত দিয়ে দেবে বা ওটাকে ধরে ফেলবে তেমনি কি হয়ে যাবে, পুরো আওয়াজটাই তোমার হচ্ছে বন্ধ হয়ে যাবে। তার মানে কি, যতক্ষণ কম্পন হবে ততক্ষণই তোমার হচ্ছে আওয়াজটা তুমি শুনতে পারবে। ঠিক আছে? তাহলে প্রথম এখান থেকে যেটুকু জিনিস মানে পেলাম সেটা হচ্ছে শব্দ কি, সেকেন্ড হচ্ছে কম্পনটা কি, আর উৎসটা কি। ঠিক আছে? এবার কি, এই যে শব্দকে আমি কি বললাম, শব্দ হচ্ছে জড় মাধ্যমে প্রবাহিত হয়। এবার একটা প্রশ্ন আসে যে শূন্য মাধ্যমে তাহলে কি হয়। তাহলে সোজা কথা হচ্ছে, শূন্য মাধ্যমে শব্দ তোমার হচ্ছে প্রবাহিত হয় না। শূন্য মাধ্যম মানে কি, শূন্য মাধ্যম মানে হচ্ছে যেখানে কঠিন তরল গ্যাসীয় কিচ্ছু থাকবে না। ঠিক আছে? যেরকম হচ্ছে আমাদের মহাকাশ, আমাদের মহাকাশে যেমন দুটো গ্রহ বা উপগ্রহের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেখানে মানে মহাশূন্য যেটাকে বলছে সেখানে হতে পারে, চাঁদে হতে পারে, মানে যেখানে কোনো রকম কোনো মাধ্যমেই তোমার নেই। তো সেখানে গিয়ে যদি তুমি কথা বলো তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে পাশে তুমি যদি কাউকে নিয়ে যাও সে তোমার কথা বিন্দুমাত্র শুনতে পারবে না। কেন শুনতে পারবে না? কারণ হচ্ছে ওই মাঝখানে কোনো রকম হচ্ছে কোনো মাধ্যম নেই। এখান থেকে কয়েকটা ছোটো ছোটো কোয়েশ্চেন মাঝে মাঝে দেয় ওই রকমভাবেই, যে তুমি ধরো মহাকাশে গেছো, তো তারা যদি পরস্পরকে নাম ধরে ডাকে তাও হচ্ছে আরেকজন মানে সাড়া দিচ্ছে না, তো কেন? তাহলে এটাই বলতে হবে যে যেহেতু তোমার হচ্ছে ওখানে মাঝখানে কোনো বায়ু মাধ্যম নেই, এবং মাধ্যম না থাকার ফলে কি হচ্ছে, তোমার হচ্ছে শব্দ বিস্তার লাভ করে না, শব্দ বিস্তারিত হয় না। ঠিক আছে? আরও একটা খুব সুন্দর উদাহরণ আছে, সেটা হচ্ছে যে আমরা জানি কি সূর্য কি একটা আগুনের গোলা, এবং সূর্যের মধ্যে অনবরত তোমার হচ্ছে বিভিন্ন রকম তোমার হচ্ছে বিস্ফোরণ ঘটে, এবং সেই বিস্ফোরণের যে মাত্রা সেটা তো পৃথিবীকে ফাটিয়ে দেওয়ার থেকেও মানে বেশি। তো সেই যে ওই বিস্ফোরণ তোমার ইয়েতে হচ্ছে সূর্যের মধ্যে, সেই বিস্ফোরণের আওয়াজ কেন আমরা পাচ্ছি না? কেন এতই যখন জোরে হচ্ছে নিশ্চয়ই আমাদের এখানেও আসার কথা, আসে না। এই কারণ হচ্ছে ওটাই যে মাঝখানে কোনো মাধ্যম নেই। এটার একটা পরীক্ষা আছে, তোমাদের বইতে একটা ছবিও দেওয়া আছে, আমি জাস্ট আমার মতো করে ছবিটাকে একটু এঁকে বোঝাচ্ছি। একটা বেলজার নিয়েছে, ঠিক আছে? এই একটা ধরো বেলজার, তো এই বেলজারটা এরকম করে নেওয়া হয়েছে। এই বেলজারের ভেতরে একটা তোমার হচ্ছে একটা ইলেকট্রিক বেল নেওয়া আছে, মানে একটা ঘন্টা সোজা কথায়। ছবিটা একটুখানি ইয়ে হয়েছে, তো এখানে একটা
এই ঘন্টাটাকে বাজানোর জন্য। ঠিক দেখবে আমাদেরও ঘরে যেরকম বেল হয় তো সেরকমই মতো। তো এরকম একটা ঘন্টা নেওয়া হয়েছে, এবং ইলেকট্রিক বেল নেওয়া মানেই কি তাকে হচ্ছে ইলেকট্রিক দিয়ে তোমার মানে সুইচ টিপলে তবে সেটা হচ্ছে তোমার যুক্ত হবে। তো ওই জন্য বাইরে একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আছে আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আছে। এবার কি দুটো প্রান্তকে যদি আমি যুক্ত করে দিয়ে সুইচটা টিপে দিই তাহলে কী হবে, এই যে দণ্ডটা আছে এই দণ্ডটা সমানে তোমার হচ্ছে এখানটায় কম্পিত হতে থাকবে। মানে কি এই ধরো এটা হচ্ছে বেলের ইয়েটা, এই যে দণ্ডটা আছে এই দণ্ডটা সমানে হচ্ছে এইদিকে আর এই দিকে তোমার হচ্ছে মুভমেন্ট করতে থাকবে। যত মুভমেন্ট হবে তোমার কী হবে, এখানে আওয়াজটা হবে। আর নিচে এখানে তোমার কি হয়েছে, এখানে তোমার একটা ছোটো ছিদ্র করা আছে। ছিদ্রটা করে এটা এখানে একটা টেবিল আছে, আর এই ছিদ্র থেকে হচ্ছে বায়ুটাকে বের করে দেওয়ার জন্য এখানে হচ্ছে একটা যন্ত্র আছে, বায়ু নিষ্কাশন যন্ত্র। তো কি করা হলো, তোমার প্রথমের দিকে ওরকম বেল মানে বাজানো হচ্ছে, তুমি আওয়াজ শুনতে পাচ্ছ, মানে তুমি কাছের বাইরে আছো তুমি আওয়াজ শুনতে পাচ্ছ। এবং একটা সময় কি হচ্ছে, এবার নিচে দিয়ে তোমার ওই ছিদ্র দিয়ে হচ্ছে বায়ুটাকে বের করতে থাকছে সমানে। তো তোমার যেটা তুমি দেখবে বা শুনতে পাবে সেটা দেখবে যে আস্তে আস্তে তোমার শব্দের যে অনুভূতিটা সেটা ক্ষীণ হতে শুরু করেছে। তুমি আস্তে আস্তে বা শব্দটা শুনতে পাচ্ছ, ওর সাউন্ডটা আস্তে হয়ে যাচ্ছে, এবং একটা সময় গিয়ে দেখবে তুমি আর শব্দই শুনতে পাচ্ছ না। কখন সেটা হবে, যখন তোমার ভেতরের সব বায়ু হচ্ছে বের করে দেওয়া হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এটাই মানে এই পরীক্ষা থেকে কি বোঝা যাচ্ছে, এই পরীক্ষা থেকে বোঝা যাচ্ছে যে শব্দের যে বিস্তার হচ্ছে, শব্দ যে আমরা শুনতে পাচ্ছি তার জন্য কি হচ্ছে, একটা মাধ্যম খুব দরকার। জড় মাধ্যম বা যে কোনো মাধ্যম একটা তোমার হচ্ছে দরকার, শূন্য মাধ্যম হলে তোমার সেটা হবে না। এবার কি এই যে কম্পন পড়লাম, তো কম্পনের কিছু বৈশিষ্ট্য আছে, তার কিছু তোমার কি বলবো ক্যারেক্টার্স আছে। তো সেই কম্পনের ক্যারেক্টার্সগুলো কি কি একটুখানি দেখে নিই। তো প্রথম কম্পোনেন্ট যে ক্যারেক্টার্স আছে যেটাকে বলা হয় হচ্ছে বিস্তার। এই যে আমি বারবার ধরে বলছি শব্দ বিস্তারিত হবে না, তো বিস্তার কথাটার মানে কি, বিস্তার মানে এই ধরো আমার এটা হচ্ছে শব্দের উৎস শনক, তো এই শনকটা যদি কম্পিত হয় তো এটার কম্পনটা কি হয়, কম্পনটা এক জায়গায় স্থির থাকে না, সেই কম্পনটা এই মানে দুদিকেই তোমার হচ্ছে কিছুটা দূর অবধি সেটা যাওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে, তো এই যে তার শনক থেকে ও চারপাশে যতটা দূর অবধি শব্দটা যাবে সেটা হচ্ছে কি ওর বিস্তার। ঠিক আছে, তাহলে বিস্তার সোজা কথায় কি, একটা কম্পনশীল বস্তু বা কণা সেটা তার সাম্য অবস্থা থেকে উভয় পাশে সর্বাধিক যতটা দূরত্ব যেতে পারে সেটা হচ্ছে তার বিস্তার। বিস্তারকে তাহলে আমি কীভাবে কী এককে প্রকাশ করব, এটা একটা দৈর্ঘ্যের একক, তাই না, কতটা দূর যাচ্ছে, তার মানে এটাকে আমি আইদার তোমার হচ্ছে মিটার দিয়ে প্রকাশ করব, মিটারটা কিসের একক সেটা হচ্ছে এসআই একক, আর নয়তো আমি এটাকে হচ্ছে সেন্টিমিটার দিয়ে প্রকাশ করব, সেটা হচ্ছে সিজিএস একক। ঠিক আছে, বোঝাতে পারলাম? সেকেন্ড ধর্ম কি আছে, সেকেন্ড একটা ধর্ম আছে যেটাকে বলে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল কথাটার মানেটা কি, পর্যায়কাল মানে হচ্ছে যে এই যে কম্পন হচ্ছে, তুমি যখন দেখবে পুকুরের মধ্যে একটা ঢিল ফেলে দিচ্ছ, তো পুকুরের যে জায়গাতে তুমি ঢিলটা ফেললে, ধরো তুমি এখানে ঢিলটা ফেললে, তো সেখান থেকে কী হয়, একটা এরকম ঢেউয়ের মতো কম্পন হচ্ছে, এরকম পুকুরের মানে বাকি জলের মধ্যে সেটা যেতে থাকে। কিন্তু তোমার এরকম কি হয় যে তোমার এইখানে যে জলটা আছে সেই জলটাই বয়ে ওখানে যায়, তাহলে কিন্তু না, শুধু ওই কম্পনটা যায়। এটা আরও ভালো উদাহরণ হচ্ছে, ধরো ওই বললাম একটা দেওয়ালের সাথে তুমি একটা দড়িকে এখানে দাঁড়াও, একটা দড়িকে তুমি এভাবে স্ট্রেট করে বেঁধে রেখেছো। ঠিক আছে, তুমি এখানে একটা কি করলে, একটা কালার করে দিলে, এই জায়গাটা একটা তুমি একটা কালার করে দিলে, করে কি করলে তুমি আবার হচ্ছে দড়িটাকে ধরে এরমভাবে একটা এখানটাকে ধরে একটুখানি ওপর দিকে তুলে দিলে, মানে সোজা কথা দড়িটাকে ধরে একটুখানি তুমি ঝাঁকিয়ে দিলে। তো যখনই তুমি ঝাঁকিয়ে দিলে তুমি দেখবে ওর মধ্যে একটা তোমার হচ্ছে মুভমেন্ট তৈরি হয়েছে এরকম মতো। ঠিক আছে, মুভমেন্টটা ক্রমশ তোমার হচ্ছে সামনের দিকে এরমভাবে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু তোমার এই যে পয়েন্টটা তুমি করেছো এটা কি এরকম হয় যে তোমার পয়েন্টটা আস্তে আস্তে তোমার হচ্ছে মানে এখন এখানে ছিল তারপর এখানে যাবে তারপর এখানে যাবে, এরকম তো হয় না। তোমার এখানে যেখানে পয়েন্টটা করা আছে সেই পয়েন্টটা সেখানেই থাকবে, সেই পয়েন্টটা বড়জোর তোমার হচ্ছে একবার ওপরে যাবে একবার নিচে নামবে। কিন্তু তোমার এই যে মুভমেন্টটা পুরোটা হলো সেই মুভমেন্টের জন্য এই কোণাটার কিন্তু কোনো মানে তোমার আলাদা করে ডিসপ্লেসমেন্ট বা মানে সরণ হয় না, শুধু কণাটা তার স্থান পরিবর্তন একটুখানি এদিক ওদিক হতে পারে, মানে স্থান পরিবর্তন বললেও ভুল হবে, মানে একটুখানি কম্পিত হতে পারে, কিন্তু সামগ্রিক তোমার হচ্ছে জায়গা বদল হয় না।
ঠিক আছে। তো পর্যায়কাল ব্যাপারটা কি? পর্যায়কাল ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি কোনো জিনিসকে যখন মানে কাঁপালাম, তো এই জিনিসটা কি হচ্ছে, একবার ওপর দিকে ওঠে, ঠিক আছে। আগে এখানে ছিল স্ট্রেট জায়গায়, তো এখানেই থাকার কথা জিনিসটাকে, কিন্তু ও কী করলো, একবার ওপরের দিকে উঠলো, তারপরে কী হলো, আবার একবার নিচের দিকে নামে, তারপর ওইখানে জায়গায় আসে। তো এই যে পুরো ওর কি বলবো, পুরো যাত্রাপথটা ঘুরে এসে আবার আগের মুহূর্তে আসাকে, এটাকে কি বলছে, এটাকে বলে হচ্ছে ওর পূর্ণ কম্পন, ঠিক আছে। তুমি বলতে পারো এখানেও তো জিনিসটা এসছে, এখানেও জিনিসটা এসে মিশেছে, কিন্তু এখানে কি হচ্ছে, ওর অর্ধ কম্পন হচ্ছে, কারণ ও শুধু একদিকে ওর বিস্তার হয়েছে। ওর দুদিকে বিস্তার হবার পরে যখন ও আবার সেম জায়গায় ফিরে আসবে, সেই পুরো যে রাস্তাটা, এটাকে তো বলছে হচ্ছে তার মানে এই পুরো যে তোমার রাস্তার মানে রাস্তাটাকে বলছে হচ্ছে তোমার পূর্ণ কম্পন, ঠিক আছে। এটাকে বলা হয় পূর্ণ কম্পন। এবং এই পূর্ণ কম্পন হতে তোমার যতটা সময় লাগে, সেটা হচ্ছে তোমার পর্যায়কাল। তো পর্যায়কাল বললে তোমাকে এটাই বলতে হবে যে কোনো কম্পনশীল কণার একবার পূর্ণ কম্পন হতে যত সময় লাগে তাকে বলছে হচ্ছে পর্যায়কাল। তো সময়ের ব্যাপার পর্যায়কাল, তাহলে একক কী হবে, একক হবে হচ্ছে সেকেন্ড। এসআই সিজিএস সবেতেই তোমার হচ্ছে সেকেন্ড গেল। এবং লাস্ট একটা জিনিস থাকে, সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে ঠিক উল্টো দিক। এখানে এটাই কি বলছে, পর্যায়কাল বলছে যতটা দূরত্ব যায় এক সেকেন্ডে, সরি ভুল বললাম, সেটা হচ্ছে যে পর্যায়কাল হচ্ছে যে তোমার একটা পূর্ণ কম্পন হতে যতটা সময় লাগে তাকে বলছে পর্যায়কাল। আর কম্পাঙ্ক কি বলছে, কম্পাঙ্ক বলছে এক সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হয়। ঠিক অপোজিট জিনিস, হ্যাঁ। এটা বলছে একটা পূর্ণ কম্পন হতে যত সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড 12 সেকেন্ড হতে পারে, বা তোমার 1/5 সেকেন্ড 1/10 সেকেন্ড হতে পারে। তো এটা হচ্ছে পর্যায়কাল হচ্ছে সময়ের একক। আর কম্পাঙ্ক কি বলছে, এক সেকেন্ডে যতবার হয়, একটা সংখ্যা হবে এখানে, যে এক সেকেন্ডে ধরো 40 বার জিনিসটা পূর্ণ কম্পন হলো, তো তখন তার কম্পাঙ্ক হয়ে যাবে 40 হার্টস। তো কম্পাঙ্কের এককটা খুব ইম্পর্ট্যান্ট। কম্পাঙ্কের এককের নাম কি? এককের নাম হচ্ছে, উচ্চারণটা একটু অদ্ভুত রকম, হার্টস বলে, ঠিক আছে। ইংলিশে লেখে হচ্ছে HERTZ, হার্টস, ওকে। দেখবে তোমার যে তোমার মিউজিক মানে তোমার রেডিওতে যে তোমার বিভিন্ন রকম চ্যানেল হয়, তো সেই চ্যানেলগুলো হচ্ছে 93.5, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ওর যে কম্পাঙ্কের যে রেঞ্জটা, সেটা হচ্ছে 93.5-এর ইয়েতে। তো সোজা কথা, তাহলে কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে একটা নাম্বার, তো সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতবার তোমার হচ্ছে সেটা হচ্ছে, এটাকে হার্টজও বলে। এর আরও একটা নাম আছে, সেই নামটা তোমাকে হচ্ছে একটুখানি জেনে রাখা ভালো। তাহলে একটা নাম আমি এই ওপরটায় লিখছি, একটা নাম হচ্ছে হার্টজ, বা বাংলায় হচ্ছে হার্টজ। আর আরেকটা নাম আছে, এটাকে বলে হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। ওই যে বললাম এক সেকেন্ডে, সাইকেল মানে কি, সাইকেল এই যে একটা পুরো মানে গোলাকার পথ, মানে একই মানে পূর্ণ কম্পন যেটাকে বলতে চাইছে। তো একটা সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হয়, বোঝাতে পারলাম। প্রশ্ন তোমাকে দিতে পারে যে কোনো একটা ঘন্টার কম্পাঙ্ক হচ্ছে 480 হার্টজ। আচ্ছা, হার্টজকে সংক্ষেপে কি লেখে? হার্টজকে সংক্ষেপে লেখা হচ্ছে HZ বলে। তোমাকে বললো একটা ঘন্টা বা কাঁসরের তোমার হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে 480 হার্টজ। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এক সেকেন্ডে ওই যে কাঁসর বা ঘন্টাটা আছে, ওটা 480 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে। বোঝাতে পারলাম? সোজা জিনিস। এরপরে আমরা পড়ব হচ্ছে তরঙ্গ কি। তো কম্পন একটা জিনিস, তরঙ্গ একটা জিনিস, যদিও দুজনের মধ্যে মিল প্রচুর। তো তরঙ্গ ব্যাপারটা কি? তরঙ্গ সোজা কথায় হচ্ছে একটা ডিস্টারবেন্স, একটা আলোড়ন। যে আলোড়নটা কি হয়, ওই যে আমি বললাম যে পুকুরে যদি তুমি ঢিল ফেলো, বা ওই যে একটা দেয়ালের মধ্যে তুমি যদি এই ধরো এই দড়িটাকে, তুমি স্ট্রেট দড়ি ছিল, সেটাকে তুমি যদি ধরো নাড়ালে ইয়ে করে, তো ওর মধ্যে যে আন্দোলনটা হয়,
এখানে তুমি ধরো একটা পয়েন্ট করে দিলে, তো কি হচ্ছে, মাধ্যমের কণাগুলোর মধ্যে কোনো তোমার হচ্ছে স্থান পরিবর্তন হয় না, বা মাধ্যমের কণাগুলো স্থানচ্যুত হয় না, কিন্তু কি ওই যে আন্দোলনটা, ওই যে ডিস্টারবেন্সটা, সেটা কি হয়, সেটা হচ্ছে তোমার ওই কণাগুলোর কম্পনের মাধ্যমে ও কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। সোজা কথার মানে কি, তুমি দেওয়ালে একটা দড়ি দিয়ে তুমি যদি ওরকম টান মারো হঠাৎ করে, তাহলে কি হবে, তুমি যদি ওখানে একটা তুমি ধরো লাল রঙের বা নীল রঙের একটা পয়েন্ট করে দাও, তুমি দেখবে সেই পয়েন্টটার স্থানচ্যুত হচ্ছে না, সেই পয়েন্টটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে যায় না, কিন্তু কি সেই পয়েন্টটা নিজে, এই যে আমি ওটা স্থানচ্যুত করে দিলাম, তার মানে কি এখানে একটা কম্পন হলো। তো মাধ্যমকে আমি কম্পিত করে কি হচ্ছে, ওই যে আলোড়নটা যে আমি চেঞ্জটা করলাম, সেই চেঞ্জটা কি হবে, ক্রমশ হচ্ছে সামনের দিকে এগোতে থাকবে। ঠিক আছে, তাহলে তরঙ্গ এই হচ্ছে গেল ছোট একটা জিনিস। তরঙ্গ থেকে সেরকমভাবে তোমার হচ্ছে প্রশ্ন আসা, মানে তরঙ্গ কাকে বলে প্রশ্ন আসার চান্স খুব কম। এখানে তোমাদের বইতে দেখবে যে তোমাদের বইতে একটা চল তরঙ্গ আছে, স্থিতিস্থাপক তরঙ্গ আছে, আর একটা এমনি শুধু তরঙ্গ আছে। তো তরঙ্গ বললে তোমরা বইতে যেটা স্থিতিস্থাপক তরঙ্গ আছে সেটা লিখলে আমার মতে হচ্ছে নাম্বার পুরোপুরি পাওয়ার কথা, কারণ সেটাতে একদম তোমার সুন্দর করে সংজ্ঞাটা দেওয়া আছে যে একটা তোমার কী হচ্ছে স্থিতিস্থাপক একটা মাধ্যম হবে। স্থিতিস্থাপক মানে যে যেটা ফ্লেক্সিবল, এই যে তুমি এটা যদি একদম কংক্রিটের দেওয়াল হতো তাহলে কী হতো, আমি যদি ওটাকে নাড়াতাম থোড়ি নড়তো না। তার মানে তোমার যে ওই মাধ্যমটা তোমার যে হবে সেই মাধ্যমটা যেন ফ্লেক্সিবল হয় একটুখানি। তো সেরকম স্থিতিস্থাপক একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমে কি হবে, তুমি যখন একটা কণাকে তুমি যখন কম্পন করছো, এটা যখন সমষ্টিগত একটা কম্পন করছো, সেই কম্পনের ফলে কি হবে, যে আন্দোলন, আচ্ছা আমি এগুলো সব আস্তে আস্তে লিখতে থাকি। তো তরঙ্গের সংজ্ঞাতে আমরা যেটা বইতে স্থিতিস্থাপক তরঙ্গ আছে সেই সংজ্ঞাটাই লিখব। তো কী জিনিস লিখতে লাগবে, প্রথম জিনিস লিখতে লাগবে হচ্ছে স্থিতিস্থাপক মাধ্যম। তারপর কি করব, কণাগুলোর কম্পন, সেই কম্পনের ফলে কি হবে, তাহলে এখানটা যেটা হচ্ছে কম্পনের ফলে সৃষ্ট আন্দোলন। এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, কিন্তু কি মাধ্যমের কণাগুলি স্থানচ্যুত হয় না। তো এই তিনটে কথা তোমার কিন্তু লাগবেই। সেই তিনটে কথা কি কি, যে তোমার এই তরঙ্গের জন্য একটা মাধ্যম লাগবে, তুমি সেটাকে জড় মাধ্যমও বলতে পারো স্থিতিস্থাপক মাধ্যম না বলে। তারপর কি হবে, একটা কম্পন হতে লাগবে, কম্পনটা হলেই কি হবে, তার ফলে একটা আন্দোলন তৈরি হবে, একটা চেঞ্জ তৈরি হবে। সেই চেঞ্জটা কি, অ্যাকচুয়ালি একটা শক্তি। সেই শক্তিটা কি হবে, এক স্থান থেকে অন্য স্থানে যাবে। কিন্তু কি মাধ্যমের যে কণাগুলো আছে, এই যে এখানের মাধ্যমটা কি ছিল, এখানে মাধ্যম হচ্ছে এই দড়িটা ছিল, সেই দড়ির যে কণাগুলো সেগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে না, সেটার কম্পন হবে কিন্তু সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না। তো এটা হচ্ছে তরঙ্গ। ঠিক যেরকমভাবে আমরা কম্পনের বিভিন্ন রকম ক্যারেক্টার পড়েছি, সেরকমভাবে আমাকে তরঙ্গেরও বিভিন্ন রকম ক্যারেক্টার পড়তে হবে। তো তরঙ্গেরও ক্যারেক্টার কি কি রয়েছে, প্রথম ক্যারেক্টারটা কি বলছে, যেটা ওখানেও ছিল, বিস্তার। তো বিস্তার কাকে বলবো, যে কোনো তরঙ্গের, যে ধরো এবার একটা হচ্ছে তোমার ছবি লাগবে, ছবি ছাড়া এই জিনিসটা হবে না। তো এরকম একটা স্ট্রেট লাইন করবে, স্ট্রেট লাইন নাও করতে পারো, অসুবিধা কিছু নেই। তো এরকম এখান থেকে তোমার কি হবে, একটা হচ্ছে এখান থেকে তরঙ্গ তোমার যাবে, তো সবসময় তরঙ্গটাকে এরকমভাবে নিয়ে যাবে। ঠিক আছে, এরকম তিনটে হলে, মিনিমাম তিনটে হলে ঠিক আছে, তুমি চাইলে চারটেও করতে পারো। ঠিক আছে, আমার এখানে আর জায়গা নেই। এরপর কি হবে, ঠিক যেখানটা এই যে এই কেন্দ্রটা, এই কেন্দ্র বরাবর তোমার হচ্ছে একটা লাইন যাবে। তুমি চাইলে ডটও করতে পারো, তুমি চাইলে টেনেও দিতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো এই একটা লাইন তুমি টানলে, হলো।
এবার আমি আস্তে আস্তে তোমার হচ্ছে এখানে পয়েন্টিং করব। তো এই প্রথম যে লাইনটা এখানটাকে আমি পয়েন্টিং করলাম এ, এই ওপরে এটা উঠে গেল, এখানে এটাকে আমি পয়েন্ট করলাম, মানে এই যে একদম টপ বিন্দুটা এটাকে আমি পয়েন্ট করলাম বি। আবার এটা এখানে যেখানে নামলো এটা পয়েন্ট করলাম সি, এটা পয়েন্ট করলাম ডি, এটা পয়েন্ট করলাম ই। তো এরকম করে তুমি চলতে চাইছো, এফ হলো, ঠিক আছে, গেল। এবার কি এই যে এই দূরত্বটা এখানে আমি একটা পয়েন্ট করলাম ধরো ও, আর এখানের যে এই দূরত্বটা এটাকে পয়েন্ট করলাম পি, গেল। এই যে থ্রি কটা পয়েন্ট করলে এনাফ। এবার তোমাকে হচ্ছে এই যে কথাগুলো এত বলবো বিস্তার এই ওই, সেই জিনিসগুলো বোঝাতে হবে। তো প্রথম যে টার্ম সেটার নাম হচ্ছে বিস্তার, ঠিক আছে। তো বিস্তার মানে কি, যে কোনো তরঙ্গ, সেই তরঙ্গের কি হবে, তোমার যখন সেটা কম্পিত হবে বা ওটা যখন তোমার কোনো ওই আন্দোলনটা তার যখন হবে বা আলোড়নটা তার যখন হবে, তখন সেটা কি হবে, দুপাশে যতটা সর্বাধিক দূরত্ব যেতে পারে তাকে বলা হবে হচ্ছে ওর তরঙ্গের বিস্তার। মানে কি, সোজা কথায় বিস্তার মানে কি, দুপাশে বোধহয় হর্ষ দুপাশে যত দূর যেতে পারে, কে যেতে পারবে, তরঙ্গ যেতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে যদি দুদিকে যাই তো সর্বাধিক সে কত দূর গেছে, একটা দিকে দেখো এই যে ও থেকে বি এর যে রাস্তাটা, এটা ওর একদিকের সর্বাধিক যাওয়া, আর একদিকের কি হচ্ছে এই পি থেকে ডি এর যে রাস্তাটা সেটা তার সর্বাধিক যাওয়া দুদিকে, ঠিক আছে। তাহলে এটা তার কি হয়ে যাবে, এটা হবে হচ্ছে তার তরঙ্গের বিস্তার। বোঝাতে পারলাম? তাহলে আইদার তার হবে এখানে যেটা বিও বা তুমি ওবিও লিখতে পারো এটা, আর একটা তোমার হতে পারে এই দিকের কি হচ্ছে তোমার, আচ্ছা এটা পিডি, এটা হচ্ছে তোমার তরঙ্গের বিস্তার, ঠিক আছে। বোঝাতে পারলাম? তো বিস্তার মানেই কি, বিস্তার হচ্ছে তোমার একটা রাস্তাকে বোঝাচ্ছে, একটা তোমার দূরত্বকে বোঝাচ্ছে। ওই জন্য বিস্তারের একক কী হবে বললাম, কি হচ্ছে মিটার, মিটারটা হচ্ছে এসআইতে আর ইয়েতে হলো সেন্টিমিটার, দৈর্ঘ্যের একক সোজা কথা। এবার সেকেন্ড টার্ম, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের ইংলিশটা খুব মানে আমরা প্রায়শই ইউজ করি, যেখানে সেখানেই আমরা ইউজ করে ফেলি। তরঙ্গ দৈর্ঘ্যের ইংলিশ কি, এটার ইংলিশ হচ্ছে ওয়েভ লেংথ। আমরা মাঝে মাঝে বলি না যে ও কেন আমার বন্ধু, কারণ ওর সাথে আমার ওয়েভ লেংথ ম্যাচ করে। তো হোয়াট ইজ ওয়েভ লেংথ, তখন যদি বলে ওয়েভ লেংথ কি, ব্যাস আর কিছু বলতে পারবে না। তো তরঙ্গ দৈর্ঘ্য এর ইংলিশ হচ্ছে ওয়েভ লেংথ। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে সোজা কথা, তো তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে যে একটা তরঙ্গের গতিপথে, এই যে তরঙ্গটা যাচ্ছে এই যে এখান থেকে এখানভাবে বয়ে যাচ্ছে, তো ওই তরঙ্গের গতিপথে কি হচ্ছে, দুটো সমদশা বিশিষ্ট কণা তার কি হচ্ছে, তার সর্বনিম্ন দূরত্বের মধ্যবর্তী যে গ্যাপটা বা সর্বোচ্চ দূরত্বের মধ্যবর্তী যে গ্যাপটা, তাকে বলছে হচ্ছে ওর তরঙ্গ দৈর্ঘ্য। সোজা কথা একটুখানি বোঝার চেষ্টা করি। দেখো এখানে আগে আমি ছবিটাকে একটুখানি বলে দিই, ছবি থেকে তারপর আবার হচ্ছে সংজ্ঞাতে ফিরবো। দেখো এখানে সর্বোচ্চ পজিশন কোনটা, সেটা হচ্ছে এই বিটা, ঠিক আছে, এই দিকে। আর এই দিকে তোমার ওর মতোই বিয়ের মতোই সমদশা সম্পন্ন পজিশন কোনটা, সেটা হচ্ছে এই এফটা, ঠিক আছে। এখানে আমার আরেকটা করলে আমার নিচের দিকেও হতো, আমি নিচের দিকে এখানটা একটু ছোটো হয়ে গেছে, এটা যদি এরকমভাবে হতো তাহলে এখানেও করতে হতো, আমি ওপরটাই দেখি। তাহলে বি একটা পয়েন্ট, সেই সমদশা সম্পন্ন আরেকটা পয়েন্ট হচ্ছে এফ। তো এই দুটোর মধ্যে যে দৈর্ঘ্য, ঠিক আছে, এর আগেরটা কি ছিল, এর আগেরটা হচ্ছে ওর সাম্যাবস্থান, এই যে মাঝখানে যে ডট লাইন সেটা হচ্ছে ওর সাম্যাবস্থান। তো সাম্যাবস্থান থেকে যতটা এগোতে পারে সেটা হচ্ছিল আমার কি ছিল, সেটা ছিল আমার বিস্তার। এবার হচ্ছে দুটো একই দশা সম্পন্ন, এই যে দুটো একই দশা এলো এখানে, এটাও যেরকম দশা এটাও সেরকম দশা, তো দুটো একই দশা সম্পন্ন যে তরঙ্গ তাদের মধ্যে যে মিনিমাম দূরত্ব, ঠিক আছে, তাদের মধ্যে মিনিমাম দূরত্ব মানে কি, মানে পরপর দুটোর মধ্যে যে দূরত্ব। কারণ দেখো আমি যদি জিনিসটা এরকমভাবে জিনিসটা চলতেই থাকে, ঠিক আছে, তো আমার এটার সাথে এখানেও একটা সমদশা হচ্ছে, আমি দুটোর এই দূরত্বটাও ধরতে পারতাম, কিন্তু বলছেন না সর্বনিম্ন দূরত্বটাকে আমায় ধরতে হবে, মানে
এইটা আর তার পরেরটার মধ্যে যে দূরত্ব সেটাই হবে হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। এবার আবার সংজ্ঞাটা পড়ছি, শোনো। তো তরঙ্গ দৈর্ঘ্যের অ্যাকচুয়ালি তুমি চাইলে দুটো সংজ্ঞা আছে বইয়েতে। তুমি চাইলে বড় মানে কঠিন সংজ্ঞাটাও বলতে পারো, তুমি চাইলে সোজা সংজ্ঞাটাও পড়তে পারো, অসুবিধা কিছু নেই। তো বলছে তরঙ্গের গতিপথ বরাবর দুটি সমদশা বিশিষ্ট কণার, তাহলে দুটো সমদশা বিশিষ্ট কণা বুঝতে পেরেছ, তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব বা তাদের মধ্যবর্তী যে একদম সর্বনিম্নটাই ভালো কথা, তাদের মধ্যবর্তী যে সর্বনিম্ন দূরত্ব, মানে তুমি তারপরের সেম দশাটাকে ধরলে হবে না, পরপর দুটো সেম দশাকেই তোমায় ধরতে হবে, সমদশাকে, ঠিক আছে? বা সোজা কথায় এটার আরেকটা সংজ্ঞা যেটা হচ্ছে যে কোনো তরঙ্গের উৎস সেটা কি হচ্ছে, একবার পূর্ণ কম্পনের মাধ্যমে যে দূরত্বটা অতিক্রম করে। দেখো যেমন আমি এখানে কি করলাম, দুটো একই দশা বিশিষ্ট কণা নিলাম, সে একই দশাটা আমি ধরেছি কি দুটো হচ্ছে টপ মোস্ট পজিশন। আমি যদি দুটো টপ মোস্ট পজিশনটা না ধরি, মানে কি, আমি একটুখানি ছবিটাকে একটু এই নিচের ছবিটা একটু মুছি, তাহলে তোমাকে বোঝাতে পারবো। শব্দ চ্যাপ্টারটাও মানে ভালো, খারাপ নয়, বুঝতে পারলে সুন্দর চ্যাপ্টার। তোমাদের সিলেবাসে একটাই কঠিন চ্যাপ্টার আছে, মানে যেটাকে একটু পড়তে কসরত করতে হবে, সেটা হচ্ছে পদার্থের গঠন। যাকে এখানে এসো, তাহলে আমি কি বললাম, দুটো সমদশা সম্পন্ন। আমি চাইলে আমার সমদশাটাকে এখানটাও ধরতে পারতাম, ধরো এটা একটা দশা, এই সেম সমদশা কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে? তাহলে এই যে দুটোর গ্যাপ সেটাও তোমার আমি ধরতে পারতাম যে আমার তরঙ্গ দৈর্ঘ্য হতেই পারে। সরি, এটা একদম নিচের পজিশন হয়ে গেল, আবার একটা ভুল হয়ে গেছে। ছবিটা এটা অ্যাকচুয়ালি এই রকম হবে, ঠিক আছে? ছবি খুব সাবধানে আঁকবে, একটু যদি তোমার এরকম মানে ডবল মার্কিং হয় বা ভুলভাল মার্কিং হয় নাম্বার কাটবে। তো এটা হচ্ছে ওর মানে একটা আমি অবস্থা ধরলাম, তো সেম অবস্থাটা কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে? আবার এই নিচের অবস্থা যদি ধরি, সেম অবস্থা কোথায় আছে, এইখানটায় আসবে, এই জিনিসটা আর যদি নিচে নামে, ঠিক আছে? তো এই যে মাঝের যে গ্যাপ, সেই গ্যাপটা সবসময় সমান হবে। আমার আঁকাটা ট্যাড়াব্যাকা হয়েছে, কিন্তু কী হবে, এই যে গ্যাপটা বা এই যে দৈর্ঘ্যটা সব জায়গায় সমান হবে। মানে এখানের এই যে দৈর্ঘ্যটা হয়েছে, এটা যদি 6 মিটার হয় ধরি, তাহলে এই পয়েন্ট থেকে, এই যে এ এর এই পয়েন্ট থেকে ডি এর এই পয়েন্ট অবধি এরও যে দৈর্ঘ্য সেটাও হচ্ছে 6 মিটার হবে। ওকে, তো এই যে পুরো মানে অংশটা, এটাকে তাহলে কি বলছে একটা, তাহলে তো ওই সংজ্ঞাটা হলো যে তরঙ্গের গতিপথ বরাবর দুটো সমদশা বিশিষ্ট কণার সর্বনিম্ন দূরত্বকে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলছে। আরেকটা সংজ্ঞা হতে পারে কোনো তরঙ্গের উৎসের একবার পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে। তো এই একটা দেখো, এটা তো পূর্ণ কম্পন হচ্ছে, এই যে একবার পুরো এই সার্কেলটা ঘুরে আসছে, তো এই যে পূর্ণ কম্পন হচ্ছে, তো তার ফলে কি হচ্ছে, তোমার যে রাস্তাটা সে অতিক্রম করছে সেটাকে কি বলছে, সেটাকে বলছে হচ্ছে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য, সোজা কথা। তো তরঙ্গ দৈর্ঘ্যের এখানের উদাহরণটা কি হবে, এখানের উদাহরণ যদি আমি ধরি, সরি এটা না অ্যাকচুয়ালি আমি এখানে যেটা পি এর জায়গা করেছি, এটা এই জায়গাটা হবে, কারণ সমদশা সম্পন্ন এটা একবার ওপর দিকে উঠে এই মাঝে এসছে, এবার নিচের দিকে উঠে মাঝে এসছে, এটা হবে তোমার এই মাঝখানের যে গ্যাপটা। তাহলে কোন কোন রাস্তাটা হবে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একটা উদাহরণ হবে হচ্ছে এই, বুঝতে পারলাম। আরেকটা উদাহরণ কি হবে, মানে সেম জিনিস, সেটা হচ্ছে তোমার ওপরের বিএফ, এবং আরেকটা হচ্ছে তোমার নিচে হতে পারে, এখানে যদি আমি তোমার ডি করি, আর এখানটা ধরো আমার ইএফ, এখানে ধরো এটা জি হলো, তাহলে ডিজি। এবং দেখা যাবে এই প্রত্যেকটার মান তোমার কিন্তু সমান হবে। আর তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ দৈর্ঘ্য তোমার হচ্ছে দৈর্ঘ্য বলেই দিয়েছে, তাহলে এরও তোমার একক কি হবে, এর একক হবে তোমার হচ্ছে মিটার বা সেন্টিমিটার, ঠিক আছে? মিটার হচ্ছে এসআইতে, সেন্টিমিটার হলো সিজিএসে। গেল থার্ড টার্ম, এটাকে কি বলছে, পর্যায়কাল। একদম তোমার হচ্ছে
ওই কম্পনের মতো, কিন্তু কম্পনের বিস্তার পর্যায়কালের থেকেও বেশি যেটা আছে সেটা হচ্ছে তরঙ্গের, মানে এই এখন যেটা পড়াচ্ছি। তো পর্যায়কালে আমি একটু আগেই কি বললাম, যে সময়ে একটা পূর্ণ কম্পন হবে, যে সময়ে, আচ্ছা এটা একটুখানি নিচে নামাই, হ্যাঁ, একটি পূর্ণ কম্পন হবে, সেই সময়টাকে বলছে হচ্ছে পর্যায়কাল। কাল মানেই হচ্ছে সময়, তো পর্যায়কাল মানে যে সময়ে একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে হবে। পূর্ণ তরঙ্গ মানে কি, এই যে বললাম সাম্যাবস্থায় যখন ফিরে আসবে, মানে সেম দশায় যখন ফিরে আসবে, মানে আমি যদি এ থেকে ধরি, যখন এ থেকে এই মুভমেন্ট হয়ে ইতে আসবে, এই এ থেকে ই অবধি যাওয়ার এই দূরত্বটা কি, দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো ওই যে দূরত্বটা যেতে তরঙ্গের যতটা সময় লাগবে তাকে কি বলছে, তাকে বলছে ওর পর্যায়কাল। বোঝাতে পারলাম? ঠিক আছে। তো পর্যায়কালের একক তাহলে কি হবে, ওটার একক হবে হচ্ছে সেকেন্ড। হলো। এর পরের ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে কম্পাঙ্ক। এই তিনটে হচ্ছে খুব ইম্পর্টেন্ট টার্ম, পরীক্ষায় এই তিনটের মানে সম্পর্কও আসে। তো কম্পাঙ্ক জিনিসটা কি হলো, এবার হচ্ছে উল্টো জিনিস, যে এক সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন হবে। ঠিক আছে। এবার এটা মানেই কি হচ্ছে, এটার পূর্ণ কম্পনটা তোমার হচ্ছে জিনিসটা, মানে কতগুলো সাইকেল হবে। তো এর একক আমি একটু আগেই বললাম, একটা হচ্ছে হার্টজ, HZ বলছে, আরেকটার নাম আছে সেটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড, বা বাংলায় বলতে গেলে সাইকেল প্রতি, সাইকেলস প্রতি সেকেন্ড। এই দুটো হচ্ছে একক। হার্টজটাকেই মনে রাখবে, এটাই হচ্ছে ব্যবহার বেশি হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে তোমাকে যদি বলে যে কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক 5 হার্টজ, বলতে কি বুঝি, যে এক সেকেন্ডে ওই তরঙ্গটা 5 বার হচ্ছে পূর্ণকম্পন সম্পন্ন করে। ঠিক আছে। এবং লাস্ট টার্মও খুব ইম্পর্ট্যান্ট, আমি এখানে 3টে বলেছি, তো 5 নম্বর টার্ম এটাও তোমার হচ্ছে ইম্পর্ট্যান্ট। এটার নাম কি, এটার নাম হচ্ছে তরঙ্গ বেগ। বেগ মানেই কি, বেগ মানেই হচ্ছে এক সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে। তাহলে তরঙ্গ বেগ মানেই হচ্ছে এক সেকেন্ডে ওই কণাটা বা তরঙ্গটা, এটা তরঙ্গ হলেই ভালো, যতটা দূরত্ব অতিক্রম করবে। এবার এখানে একটা তোমার হচ্ছে কোয়েশ্চেন জাগতে পারে, যে কম্পাঙ্কের সাথে তরঙ্গবেগের সংজ্ঞাটা তো একই দাঁড়ালো, একটা হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করবে, একটা হচ্ছে এক সেকেন্ডে যতটা কণাটা দূরত্ব যাবে, একই তো ব্যাপার। একই নয়, কেন নয়, এখানে কম্পাঙ্কে জোরটা দিচ্ছে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয়। একটু কালারটা চেঞ্জ করি, দাঁড়াও। তো এখানে জোরটা দিচ্ছে হচ্ছে পূর্ণ কম্পনটার ওপর, যে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয় এক সেকেন্ডে, সেটা অর্ধেকও হতে পারে, 2-এর বেশিও হতে পারে। আর এখানে বলছে যতটা দূরত্ব যাবে সেটা হবে হচ্ছে তোমার তরঙ্গ বেগ। একটা সোজা উদাহরণ দিয়ে এখানে ছবিটাতেই বোঝাই। ধরো এক সেকেন্ডে এই কণাটা, এক সেকেন্ডে এই কণাটা হচ্ছে এত দূর যায়। ঠিক আছে। এতে কতগুলো পূর্ণকম্পন অ্যাকচুয়ালি হলো, তো একটা হচ্ছে এখান থেকে এইরকম গেছিলো, এই একটা পূর্ণকম্পন হলো, তার মানে একটা পূর্ণকম্পন। আবার ধরো এরমভাবে এখানে এলো, দুটো পূর্ণকম্পন, আবার ধরো এটা, তাহলে কটা পূর্ণকম্পন মানে হলো হচ্ছে 3টে। তাহলে কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক হবে হচ্ছে 3 হার্টজ। এক সেকেন্ডে ধরো 3টে পূর্ণকম্পন হলো, তাহলে আমার কম্পাঙ্ক হলো 3 হার্টজ বা 3 সাইকেলস পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে 3টে পূর্ণকম্পন হয়। কিন্তু এটার যে দৈর্ঘ্যটা, এর দৈর্ঘ্য কি 1, 2, 3 মিটার সেটা তো বলিনি। ধরো এই যে পুরো কম্পনটা হতে, একটা পূর্ণকম্পন হতে ধরো তোমার 3 মিটার জায়গা যাচ্ছে, তাহলে 3টে পূর্ণকম্পন হতে কতবার জায়গা যাবে, 9 মিটার জায়গা যাবে। তার মানে তরঙ্গ বেগ কত হবে, হচ্ছে 9 মিটার পার সেকেন্ড।
বোঝাতে পারলাম? তাই তরঙ্গ বেগ হচ্ছে 1 সেকেন্ডে যতটা দূরত্ব যায়, আর কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হচ্ছে। তাহলে তরঙ্গ বেগ, বেগ মানেই হচ্ছে তার একক কী হবে, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর যদি তোমার এসআইতে বলে সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এসআইটাই মনে রাখো, ইয়েটা আসবে না সেরকম। তাহলে আরেকবার বলে দিই এইসব ছোটোখাটো জিনিসগুলো কি। তো বিস্তার মানে কি? বিস্তার মানে একটা তোমার তরঙ্গ, সেটা দুপাশে যতদূর যেতে পারে, মানে এই দিকের এই দূরত্বটা আর নিচের দিকের এই দূরত্বটা, এটা হচ্ছে ওর বিস্তার। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে সেম ধরনের অবস্থানে তোমার একটা কণা কতটা দূরত্ব অতিক্রম করছে। মানে কি, আমি যদি দুটো টপ অবস্থা ধরি, এই যেমন এইটা বি আর এফ, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব। আমি যদি এ আর এখানে ই ধরি, তাদের মধ্যবর্তী দূরত্ব। যদি আমি ডি আর এখানে জি ধরি, তাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, দুটো সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্বকে বলে। পর্যায়কাল কাকে বলে? হচ্ছে যতটা সময়ে একটা পূর্ণকম্পন হচ্ছে, সেটা হচ্ছে পর্যায়কাল। কম্পাঙ্ক কি হচ্ছে? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন হচ্ছে, সেটা হচ্ছে কম্পাঙ্ক, একক হচ্ছে হার্টজ। তরঙ্গ বেগ কি? 1 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করছে, সেটা হয়ে যাচ্ছে তরঙ্গ বেগ, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আশা করি আমি জিনিসটা বোঝাতে পারলাম। একটু কঠিন জিনিস, এই সংজ্ঞাগুলো একটু ধীরে সুস্থে খাতায় এঁকে এঁকে যদি পড়ো, জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। নইলে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তোমাকে হচ্ছে অন্যের মুখ চেয়ে বসে থাকতে হবে যে কি হবে। তো একটু ধীরে সুস্থে করলে মিলিয়ে দিতে পারবে। ঠিক আছে, এবার একটা জিনিসে আসি, একটু বড় হবে ক্লাসটা, কারণ একসাথে পুরোটা শেষ করতে হবে আমাকে। এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে এই কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ বেগ, এই তিনটের মধ্যে সম্পর্ক আসে, এবং এই সম্পর্কের ওপর বেস করেই তোমার হচ্ছে আমাদের এই শব্দ চ্যাপ্টারের অঙ্ক আছে। ঠিক আছে, তো জিনিসটার মধ্যে সম্পর্ক কি? তো কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একটু আগে বললাম, তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে সমদশা সম্পন্ন দুটো যে মানে কণার সর্বনিম্ন দূরত্ব। ঠিক আছে, এবার আমি ধরে নিলাম যে আমি যে বস্তুটাকে চিনি বা যে বস্তুটাকে নিয়ে ধরো আমি কাজ করছি, সেই বস্তুটার হচ্ছে মানে আমি এটা ধরে নিচ্ছি, তার যে তরঙ্গ বেগ সেটাকে আমি ধরে নিচ্ছি ভি, তার যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটাকে আমি ধরে নিচ্ছি ল্যামডা। এই সাইনটাকে বলা হচ্ছে ল্যামডা, উল্টো ভি, কিন্তু মাথার ওপরটা একটুখানি ওইভাবে উঠে যাবে। আর যেটা হচ্ছে ধরবো সেটা হচ্ছে কম্পাঙ্ককে ধরলাম হচ্ছে আমি এন। ঠিক আছে, আগে প্রথমে লেখার আগে তোমাকে একটু ধরে নিতে হবে যে কোনটাকে কি ধরছো, কারণ পরীক্ষায় তোমাকে এটা যেহেতু গাণিতিক রূপ, তোমার একটা হচ্ছে জিনিস লিখতে হবে। তো জিনিসটা তাহলে লিখলাম যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটাকে ল্যামডা ধরলাম, কম্পাঙ্ককে এন ধরলাম, তরঙ্গ বেগ যেটা সেটাকে আমি ভি ধরলাম। এবার তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কি বলছে, যে একবার পূর্ণকম্পনে সে যতটা দূরত্ব যাচ্ছে। তো তরঙ্গ দৈর্ঘ্য মানে একবার পূর্ণকম্পনে যত দূর বা যত দূরত্ব হয়। ঠিক আছে, তাহলে আমি যদি তরঙ্গ দৈর্ঘ্য বলেই দিচ্ছি যে ওটা ল্যামডা, তাহলে আমি বলতে পারি যে একবার পূর্ণকম্পনে ল্যামডা দূরত্ব যাচ্ছে। আমি তো এটাই ধরেছি যে ল্যামডা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি, আমি ধরো মিটারে বললাম যে একটা কণার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। ঠিক আছে, তার মানে কি একবার পূর্ণকম্পন হয়েছে, সে 5 মিটার দূরত্ব গেছে। তো আমি এখানে এখন ল্যামডা ধরেছি, তাহলে একবার পূর্ণকম্পনে এই ল্যামডা দূরত্ব গেছে। ঠিক আছে, বোঝাতে পারলাম। আর কম্পাঙ্কের সংজ্ঞা কি বলছে? কম্পাঙ্কের সংজ্ঞা বলছে 1 সেকেন্ডে এন মানে কি, ওই যে হার্টস কথাটা, যে ধরো
কারুর কম্পাঙ্ক 400, মানে কি 1 সেকেন্ডে 400 বার পূর্ণ কম্পন। তার মানে কম্পাঙ্কের সংজ্ঞা অনুযায়ী 1 সেকেন্ডে n বার পূর্ণ কম্পন হয়েছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার একবার পূর্ণ কম্পনে যদি ল্যামডা দূরত্ব যায়, n বার পূর্ণ কম্পনে কত দূরত্ব যাবে সেটা আমি বের করতে পারবো, তাই না? তাহলে অতএব প্রথমে এই দুটো লিখলে, দুটোর সংজ্ঞা অনুযায়ী জিনিসটাকে ভাগ করলে, তারপরে লিখবে অতএব প্রশ্ন, মানে তুমি লিখতে পারো যে প্রশ্নানুযায়ী বা এমনি লিখতে পারো যে ওপরের দুটো সংজ্ঞা অনুযায়ী হচ্ছে একবার পূর্ণ কম্পনে ল্যামডা দূরত্ব যায়, n বার পূর্ণ কম্পনে কত দূরত্ব যাবে, n ইন্টু ল্যামডা দূরত্ব যাবে, তাই না? একবার পূর্ণ কম্পনে যদি 5 মিটার যায় তাহলে 10 বার পূর্ণ কম্পনে কত হবে, 5 ইন্টু 10 বার যাবে, তাহলে দুটো গুণ হয়ে যাবে। তাহলে এত দূরত্ব অতিক্রম করবে কত, তোমার হচ্ছে n বার পূর্ণ কম্পনে। এবার n বার পূর্ণ কম্পন মানেই কি, সেটা হচ্ছে 1 সেকেন্ডে গেছে, তাই তো? তাহলে এবার তুমি আসবে হচ্ছে তরঙ্গ বেগের সংজ্ঞা অনুযায়ী। তরঙ্গ বেগ কি বলছে, যে 1 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে 1 সেকেন্ডে আমার দেওয়া আছে কত, v দূরত্ব অতিক্রম করবে, কারণ আমি v ধরেছি, এবং সেই v দূরত্বটা কত হবে 1 সেকেন্ডে, কারণ আমি এখানে বলেই দিয়েছি 1 সেকেন্ডে n বার পূর্ণ কম্পন হয়েছে, আর n বার পূর্ণ কম্পন মানে হচ্ছে n ইন্টু ল্যামডা দূরত্ব গেছি। তার মানে আমি বলতে পারি v যে দূরত্বটা সেটাই হচ্ছে n ইন্টু ল্যামডা দূরত্বের সাথে সমান। তাহলে v সমান সমান হয়ে যাবে হচ্ছে n ল্যামডা। বোঝাতে পারলাম? এই হচ্ছে তোমার গাণিতিক রূপ, পরীক্ষায় এই হচ্ছে দেবে। আরেকবার বলে দিচ্ছি, তোমাকে দিল যে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের সংজ্ঞা, এই সম্পর্ক কী। তো তোমাকে প্রথমে যেটা করতে হবে, তুমি ধরে নিলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, কম্পাঙ্ক হচ্ছে n, তরঙ্গ বেগ হচ্ছে v। এটা মনে রাখবো কী করে, কঠিন কিছু নেই, তোমাকে হচ্ছে জিনিসটা 2-3 বার একটু লিখে প্র্যাকটিস করবে, সব মুখস্থ হয়ে যাবে। বেগকে তো আমরা এমনিতেই v ধরি, ভেলোসিটি বলে। কম্পাঙ্ককে এখানে n ধরেছে, এটার একটা অন্য কারণে ধরেছে, কারণ কম্পাঙ্কের যদিও একক হচ্ছে ফ্রিকোয়েন্সি, মিল নেই। আর তরঙ্গ দৈর্ঘ্য ওটাকে তোমার ল্যামডা ধরেছে। তো ওই দুটোকে একটু মনে রাখার। তো তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একবার পূর্ণ কম্পনে যতটা দূরত্ব যায়। কম্পাঙ্ক কি বলছে, 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হয়। তো 1 সেকেন্ডে যদি n বার পূর্ণ কম্পন হচ্ছে, আর একবার পূর্ণ কম্পনে যদি ল্যামডা দূরত্ব যায়, তাহলে n বার পূর্ণ কম্পনে কী হবে, n ইন্টু ল্যামডা দূরত্ব যাবে। এবং এই n ইন্টু ল্যামডা দূরত্ব কতক্ষণে গেছে, সেটা হচ্ছে 1 সেকেন্ডে গেছে, কারণ কম্পাঙ্কের সংজ্ঞা অনুযায়ী কি 1 সেকেন্ডে যতগুলো হয়েছে। আর তরঙ্গ বেগ কী বলছে, 1 সেকেন্ডে যতটা দূরত্ব গেছে, আমি তরঙ্গ বেগ ধরেছি কি v দূরত্ব গেছে। আর এখানে একটু আগে অবধি আমার কতটা দূরত্ব বেরিয়েছে 1 সেকেন্ডে, সেটা হচ্ছে n ইন্টু ল্যামডা। তাহলে আমি বলতে পারি v দূরত্বটাও যা, n ইন্টু ল্যামডা দূরত্বটাই তাই। ওই জন্য দুটোকে একসাথে করে দিলাম, v ইজিক্যাল টু n ল্যামডা। এটাকেই যদি এবার আমি কথায় লিখি, তাহলে কি লিখব, তরঙ্গ বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এই হচ্ছে তোমার গাণিতিক রূপ। এই গাণিতিক রূপের ওপরই তোমার হচ্ছে অঙ্ক আসে। যেমন v ইজিক্যাল টু n ল্যামডা, তার মানে আমি যদি v থেকে এখানে n নিয়ে চলে যাই, তাহলে এখানে আমার শুধু ল্যামডা পড়ে থাকবে। মানে আমাকে যদি তরঙ্গ দৈর্ঘ্য চায়, তাহলে আমি v মানে তরঙ্গ বেগের সাথে কম্পাঙ্ককে ভাগ করে দেবো, ঠিক আছে। আবার যদি আমার কম্পাঙ্ক চায়, তাহলে কী হবে, n চাইলেও সেই একই জিনিস হবে, v, আর এইদিকে তোমার হয়ে যাবে হচ্ছে ল্যামডা। তো এই হচ্ছে তোমার ওভারঅল, এই একটা সংজ্ঞা থেকেই তোমার এইভাবে আসছে। এবার কি অঙ্ক, এই সেম জিনিসের ওপর বেস করে হচ্ছে অঙ্ক থাকে। তাহলে একবার আমি এখানে এটা লিখে দিই, v ইজিক্যাল টু n ল্যামডা। ভিটা কি বেগ, nটা কি কম্পাঙ্ক, আর এটা কি তরঙ্গ দৈর্ঘ্য। এবার প্রশ্ন কি দিয়েছে, প্রশ্ন বইয়ের প্রশ্নগুলোই আগে একটু করে নিই। বইয়ের প্রশ্ন বলছে যে একটা মানে তরঙ্গের তার কম্পাঙ্ক হচ্ছে 200 হার্টজ। কম্পাঙ্ক মানে কোনটা, তোমার হচ্ছে n, ব্র্যাকেটে লিখে দিলাম। বলছে তার তরঙ্গ দৈর্ঘ্য যেটা,
সেটা হচ্ছে তোমার 2 মিটার। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। বলছে কি তোমার চাই হচ্ছে তরঙ্গ বেগ কত। তাহলে কি আমার এন ল্যামডা আছে, ভিটা নেই, তাহলে ভি সমান সমানই কি এন ল্যামডা। বোঝাতে পারলাম? তাহলে উত্তর কত হবে হচ্ছে 200 ইন্টু 2 সমান সমান 400। বেগ চেয়েছে, তাহলে কি হবে মিটার পার সেকেন্ড। এককটা খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ড অঙ্ক আসি। সেকেন্ড অঙ্ক কি বলছে যে 1.7 তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার ল্যামডা, ব্র্যাকেটে লিখে দিলাম। তো 1.7 এটা মিটার, মিটার তরঙ্গ দৈর্ঘ্য। এবার কি হচ্ছে সেটা বায়ুতে যাচ্ছে সেই তরঙ্গটা। বায়ুর গতিবেগ বলে দিয়েছে, বায়ুর গতিবেগ বলেছে হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। তাহলে এটা বায়ুর বেগ, বেগ মানে ভি। তোমাকে চেয়েছে কি কম্পাঙ্ক কত। সবসময় এই জিনিসেই হচ্ছে তোমার দুটো জিনিস থাকবে, একটা জিনিস বের করতে বলবে। ফর্মুলা তো খুবই সোজা। তাহলে কি আমার মানে ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে ভি সমান সমান এন ল্যামডা, আমার চাই হচ্ছে এন, তাহলে ভি বাই ল্যামডা সমান সমান এন। ভিটা কত বলেছে, ভিটা বলেছে 340, তাহলে 340 বাই এখানে কত 1.7, একটা পয়েন্ট যদি তুলি ওপরে একটা শূন্য বসে গেল, এবার এটা ভাগ করি তাহলে কত হবে 200, তাহলে 200 হার্টজ। এককটাই সব থেকে হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস। বোঝাতে পারলাম? আরও একটা অঙ্ক আছে, আমি ভেবেছিলাম দুটো অঙ্ক, 3টে অঙ্ক আছে। এরপরের একটা অঙ্ক বলছে বায়ুতে শব্দের বেগ, তাহলে বেগ বলে দিয়েছে, বেগ কত বলছে 336 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে বেগ মানে এটা হচ্ছে তোমার ভিটা। তারপর কি বলছে যে 712 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটা, তাহলে 712 হার্টজ কম্পাঙ্ক মানেই কি এটা হচ্ছে তোমার এনটা হয়ে গেল। তো একটা তোমার সুরশলাকা, সুরশলাকা কি ওই ঘন্টার মতো একটা জিনিস, তো সেই সুরশলাকা থেকে কি হচ্ছে শব্দ উৎপন্ন হয়েছে। তো প্রশ্ন দিয়েছে কতগুলো কম্পন হবে সেখানে। ঠিক আছে, কতগুলো কম্পন হবে। তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ইয়েতে চাইনি। তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আমরা ধীরে সুস্থে করি। তো দেখো ফর্মুলা একটাই, ভি সমান সমান এন ল্যামডা। তো আমার ল্যামডা চাই আগে, ভি আর এনটা দেওয়া আছে, তাহলে ল্যামডা সমান সমান কী হবে ভি বাই এন। ভি কত, ভি হচ্ছে তোমার 336 আর এটা কত 712। ঠিক আছে, তুমি যদি ভালো করে মানে ইয়েতে দেখো, যেটা মানে এই ইয়েতে রয়েছে কি বলে তোমার, তো ল্যামডা কত হচ্ছে আমার, ল্যামডা যেটা হবে সেটা যদি তুমি ভাগ করো, এটা অ্যাকচুয়ালি পুরো মানে ডবল তো হবে না, এটার মানটা তোমার নিয়ার অ্যাবাউট হচ্ছে 0.47 কাছে, পুরো একদম হাফ নয় এটার। ঠিক আছে, মানে ধরতে পারো হাফ, কিন্তু মানে অ্যাকচুয়াল কথাটা তোমার হচ্ছে এটা দাঁড়াবে হচ্ছে এরকম। তো প্রায় হচ্ছে এটা, এটা কত হবে, এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য মানে একবার কম্পন। ও আমাকে সরি আমি প্রশ্নটাও ভালো করে দেখিনি। প্রশ্নটা বলছে যে 470 মিটার যেতে কতগুলো কম্পন হবে। তাহলে দেখো আবার ভালো করে বলছি, তোমাকে বেগ দিয়ে দিয়েছে, কম্পাঙ্ক দিয়ে দিয়েছে। তো বেগ আর কম্পাঙ্ক দিয়ে দিলে আমি সেখান থেকে ল্যামডা মানে যেটা আমার তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমি পাবো। তরঙ্গ দৈর্ঘ্যটা পেলাম হচ্ছে 0.47। ঠিক আছে, 0.47 মানে এটা কি, তরঙ্গ দৈর্ঘ্য মানেই কি একবার পূর্ণকম্পন হতে যতটা দূরত্ব যায়, মানে একবার পূর্ণকম্পন হতে সে 0.7 মিটার যাচ্ছে, 0.47 মিটার যাচ্ছে। আমাকে যেতে কত হবে সেটা হচ্ছে 470 মিটার। বলছে 470 মিটার যেতে কতগুলো কম্পন হবে, তার মানে আমি লিখতে পারি এরপর 0.47 মিটার যায় একবার পূর্ণকম্পনে, তাহলে একবার 1 মিটার যাবে কত 1/0.47-এ,
আর 470 বার বা 470 মিটার। ইয়েতে কতবার যাবে? হাতের লেখা 47। প্রথমেই কাজ হচ্ছে পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দেওয়া মানে ওপরে দুটো শূন্য, 47 দিয়ে যদি কাটো তাহলে হবে হচ্ছে 1000, 1000টা পূর্ণকম্পন হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? সোজা অঙ্ক, কিচ্ছু নেই, বেসিক ফর্মুলা এটাই। তারপর হচ্ছে জিনিসটাকে এবার একটু ঘোরানো পেঁচানো করতে পারে, বেসিক ফর্মুলা এটাই। তো এটাই এখানে একটাই ইম্পর্ট্যান্ট ফর্মুলা, যেটা দিয়ে মোটামুটি পরীক্ষা আসার চান্স আছে, একটা না একটা দিয়ে দেয় কখনো কখনো। তো এই হচ্ছে আমার ওভারঅল জিনিস। নেক্সট দিন আমরা শব্দের আরও কিছু ধর্ম পড়বো, প্রতিধ্বনি কী, আরও এইসব জিনিসপত্র। তো ফার্স্ট ক্লাস একটু বড় হলো, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো জানিও। ওকে, থ্যাংক ইউ।